রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটি জারি করা হয়েছে, সেই সেকেন্ড মেরিট লিস্ট থেকে প্রচুর ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু রিজেক্ট করা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশনে এমন কিছু রুলস আছে যেগুলো ফলো না করলে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে রিজেক্ট করা হবে। তোমাদের যে জিডিএসের কিছুদিন আগে সেকেন্ড মেরিট লিস্টে জারি হয়েছিল, সেখান থেকে বর্তমানে কিন্তু আপডেট আসছে প্রচুর ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে। কিসের জন্য রিজেক্ট করা হচ্ছে না, ডকুমেন্টস ভেরিফিকেশনে কিছু তারা রুলস ফলো করেনি। এই রুলসটা কিন্তু তোমাদেরকেও জেনে রাখতে হবে, কারণ আগামী তোমরা যারা জিডিএস থার্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম একই রুলসগুলো ফলো করা হবে। এই রুলসগুলো কিন্তু তোমাদেরকেও মানতে হবে যারা আগামী জিডিএস এর লিস্টের জন্য অপেক্ষা করছো। যদি তোমরা এগুলো না মানো, তখন তোমাদেরকেও কিন্তু রিজেক্ট করে দেবে। মেরিট লিস্টের নাম এসেও তোমরা কিন্তু চাকরি পাবে না, এইরকম অবস্থা হয়ে দাঁড়াবে। তো যারা জিডিএস এর ফর্মটা আবেদন করেছো এবং আগামী থার্ড লিস্টের অপেক্ষায় আছো, অবশ্যই কিন্তু ভিডিওটা কমপ্লিট দেখবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে তোমাদের জন্য। দেখো, প্রথম থেকে পুরো ডিটেলসটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এ কী কারণে ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে। ওকে, দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনে কিসের জন্য ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হচ্ছে। তিনটে মেন কারণ আছে, যেই তিনটে কারণের জন্য বিশেষ করে ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়। প্রথম যে সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে তোমাদের ডিজি লকারে অনলাইনে ডকুমেন্টস না দেখালে। মানে ডিজি লকার একটা অ্যাপ, ঠিক আছে, ভারত সরকারের অথরাইজড একটা অ্যাপ। ডিজি লকার সম্বন্ধে যারা জানো না, এই যে তুমি স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে যে ভিডিওটা দেখছো, এই স্মার্টফোনে প্লে স্টোরে গিয়ে ডিজি লকার সার্চ করবে, দেখবে একটা অ্যাপ আসবে। ওকে, সেই অ্যাপটা গভর্নমেন্ট অথরাইজ অ্যাপ। সেই অ্যাপে তোমাদেরকে, যেমন তোমরা ফেসবুক, ইউটিউবে অ্যাকাউন্ট খুলে রেখেছো, সেই রকম সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে যা যা ডিটেলস চাওয়া হবে অ্যাকাউন্ট খোলার জন্য, সমস্ত কিছু ডিটেলস দিয়ে, মোবাইল নাম্বার, তোমার নাম, ইমেল আইডি, যা যা ডিটেলস চাইবে সমস্ত কিছু ডিটেলস দিয়ে প্রথমে এই ডিজি লকারে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর তোমাদের যত রকম সরকারি অথরাইজ যেসব তোমাদের ডকুমেন্টস, কার্ড, সার্টিফিকেট আছে, সেগুলো সব কিন্তু এই ডিজি লকার অ্যাপে অনলাইন ফরম্যাটে শো করবে। মানেটা দেখো, তোমার অথরাইজ যতগুলো গভর্নমেন্টের সার্টিফিকেট কার্ড, মানে সেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, এছাড়াও কারো ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মানে তোমার লাইফে যতগুলো গভর্নমেন্ট অথরাইজ কাগজপত্র রয়েছে সবগুলোই কিন্তু অনলাইন ফরম্যাটটায় এই ডিজি লকারে শো করবে। সেই সমস্ত কিছু ডিজি লকারে তোমাদের শো করতেই হবে, কারণ যখন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, বারবার করে বলেছিলাম, জিডিএস এর ডকুমেন্টস ভেরিফিকেশনে প্রথমে তোমাদের এঙ্গেজিং অথরিটির কাছে ডকুমেন্টসটা ভেরিফাই করাতে হবে, তারপর তোমাদের ভেরিফিকেশন অথরিটির কাছে কিন্তু ডকুমেন্টসটা ভেরিফাই করাতে হবে। তো সেখানে তোমাদের কিন্তু ডিজি লকারে অনলাইনে দেখবে সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের শো করছে কিনা। যদি শো না করে, তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো, যারা আগামী লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমরা আজই, এখনই ডিজি লকার অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে তোমাদের অনলাইনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখবে এই অ্যাপের মধ্যে তোমাদের সমস্ত কিছু সার্টিফিকেট, কার্ড, এগুলো অনলাইন ফরম্যাট শো করছে কিনা। খুবই দরকার, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা না হয়, রিজেক্ট কিন্তু হবে 100%, বলে দিলাম। এবার আসা যাক তোমাদের নেক্সট প্রবলেমটা কি, যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের হয়, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, এই যে কাস্ট সার্টিফিকেট, আমি বারবার করে বলেছি, কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের হতে হবে। এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, চারটা ক্যাটাগরির ক্ষেত্রেই সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেটের ফরম্যাট দরকার। এসটি, এসসির জন্য আলাদা ফরম্যাট আছে, ওবিসির ক্ষেত্রে আলাদা ফরম্যাট। সেন্ট্রালের যে ফরম্যাট, সেগুলো জিডিএস এর অফিসিয়াল নোটিশে আছে। আবারও বলছি, অফিসিয়াল নোটিশটা নিচের দিকে পেজে আসবে, 28 থেকে 30 নম্বর পেজের মধ্যে এসটি, এসসি, ওবিসি, এই তিনটা কাস্টের যে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট, সেটা পেয়ে যাবে। সেই অনুযায়ী ফরম্যাটটা তৈরি করতে হবে। যারা এসটি, এসসি আছো, ওকে, এসটি, এসসি যারা আছো, এদের যে কাস্টের সার্টিফিকেট, সেটা তো ভাই লাইফ টাইম, ঠিক আছে, লাইফ টাইম তো তোমাদের চলে যাবে। কিন্তু যারা ওবিসি আর ইডাব্লিউএস আছো, তোমাদের কাস্টের সার্টিফিকেট হতে হবে 1 ইয়ার্স। ওকে, তোমাদের 1 বছরের ভেতরে হতে হবে। মানে কারোর যদি ওবিসি ক্যাটাগরি, ধরো তোমার কাছে সেন্ট্রাল সার্টিফিকেট আছে, সেটা হয়তো 2021 সালের সার্টিফিকেট, তাহলে এখন চলবে না, সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। কারণ ওবিসি আর ইডাব্লিউএস এর যে সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট, তার যে ভ্যালিডিটি সেটা থাকে 1 বছর। মানে 1 বছরের ভেতরে তোমাদের যদি
সার্টিফিকেট থাকে তাহলে খুব ভালো, যদি 1 বছর তোমাদের হয়ে গেছে তাহলে জানবে তোমার সার্টিফিকেট এক্সপায়ার, তোমাদেরকে আবার নতুন করে কাস্টের সার্টিফিকেট তৈরি করতে হবে, যেটা অবশ্যই সেন্ট্রালের ফরম্যাট যেটা জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আছে। তো এই যে কাস্টের সার্টিফিকেট যাদের থাকবে না, যারা শো করতে পারবে না, তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনে রিজেক্ট করা হবে। কিন্তু যারা ইউআর অর্থাৎ যারা জেনারেল আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু কাস্টের সার্টিফিকেট লাগে না, তো তোমাদের এই টেনশনটা থাকছে না। আবার অনেকে আছো যারা এসটি এসসি ঠিক আছে ক্যাটাগরির, কিন্তু তোমরা ফর্ম আবেদনের সময় হয়তো ইউআর এর তোমরা হচ্ছে দিয়েছো পোস্ট প্রিফারেন্স। এবার তোমার যদি ইউআর ক্যাটাগরিতে সিলেক্ট হয় তাহলে তোমার কাস্টের সার্টিফিকেট কোনো দরকার নেই, কারণ তুমি এসটি এসসি ক্যাটাগরির, কিন্তু যেহেতু তুমি ইউআর এর এখানে পোস্ট প্রিফারেন্সটা দিয়েছিলে তোমার সিলেকশনটা কিন্তু ইউআর এর ক্ষেত্রেই হয়েছে। এরকম যদি কারোর হয় তাহলে তোমাদের কাস্টের সার্টিফিকেট লাগবে না, কারণ তোমার সিলেকশনটা হবে ইউআর এর ওপর, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের কাস্টের সার্টিফিকেট লাগবে না, কিন্তু যদি তোমাদের কাস্টের সিলেকশন হয় তাহলে জানবে কাস্টের সার্টিফিকেট কিন্তু 100% সেন্ট্রালে থাকতে হবে। ওকে, এই গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আন্ডারটেকেন ফর্ম। এই জিনিসটা না অনেকে জানে না। কি বলেছে? আন্ডারটেকেন ফর্ম সাবমিট না করলেও তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদেরকে রিজেক্ট করা হবে। এই আন্ডারটেকেন ফর্মটা কি, এটা কেন সাবমিট করতে হবে? দেখো আগে বলে রাখি এটা তোমাদের কেন সাবমিট করতে হয়। এই যে আন্ডারটেকেন ফর্মটা এটা কিন্তু সবাইকে সাবমিট করতে হবে না। কাদেরকে সাবমিট করতে হবে? যাদের জিডিএস এ ফর্মটা আবেদন করার সময় ছোটোখাটো কিছু ভুল হয়ে গেছে, সেটা তোমার কোনো আধার নাম্বারে ভুল হতে পারে, তোমার নামের কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, তোমার বাবার নামের কোনো স্পেলিং মিস্টেক হতে পারে, বাই চান্স তুমি যে তোমার মাধ্যমিকের নাম্বারটা দিয়েছো সেখানে হয়তো কোনো সাবজেক্টে একটু বেশি নাম্বার বসিয়ে দিয়েছো, কোনোটাতে একটু কম বসিয়ে দিয়েছো, বা এদিক ওদিক কোনো জায়গায় ফর্মে যদি একটু মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই সব সিচুয়েশনে সরাসরি ফর্মকে রিজেক্ট করা হবে না, তার জন্য একটা আন্ডারটেকেন ফর্ম দিতে হবে। ওকে, আন্ডারটেকেন ফর্মটাও সেই জিডিএস এর অফিসিয়াল নোটিশেই দেওয়া রয়েছে। সেই আন্ডারটেকেন ফর্মে যা যা শূন্যস্থান আছে সেগুলোকে পূরণ করে এবং তোমার যেটার উপর ভুল হবে তার একটা অরিজিনাল প্রুফ মানে অর্থাৎ এটাই, ধরো তোমার ডেট অফ বারে একটা মিস্টেক হয়ে গেছে, তাহলে তোমাকে সেটা প্রমাণ দেখাতে হবে। তার জন্য হয় আধার কার্ড নিয়ে যেতে হবে, না হলে 10th-এর অ্যাডমিট নিয়ে যেতে হবে, 10th-এর মার্কশিট নিয়ে যেতে হবে, যে কোনো একটা নিয়ে গিয়ে তোমাকে দেখাতে হবে এই জায়গাটায় আমার ভুল ছিল, আমার এটা অরিজিনাল প্রুফ, এটা আমার ডেট অফ বার্থ, আর আমি দিলাম আন্ডারটেকেন ফর্ম, তাহলে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করা হবে। যদি আন্ডারটেকেন ফর্ম না দাও, যদি তোমার কোনো মিস্টেক থাকে, এই সরাসরি যদি ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাও ভেরিফাই করানোর জন্য, তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করা হবে। কারণ আন্ডারটেকেন ফর্মটা তখনই লাগবে যখন তোমার কোনো কিছু মিস্টেক হবে। যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আন্ডারটেকেন ফর্মটাও সাথে করে নিয়ে যেতে হবে, সেখানে আন্ডারটেকেন ফর্মটা জমা দিতে হবে। তো এই কয়েকটা মূল গড়া ছিল। যদি এখানে কারো কিছু মিস্টেক হয় তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। এই কয়েকটা জিনিস কিন্তু ভুল করা যাবে না। এবার আসা যাক তোমাদের তোমাদের থার্ড মেরিট লিস্টটা কবে আসবে। ওকে, জিডিএস এর আগামী থার্ড লিস্ট কবে আসবে? জিডিএস এর যে আগামী থার্ড লিস্ট এটা কিন্তু আসতে চলেছে আগামী 10 অক্টোবর, ঠিক আছে। আগামী 10 অক্টোবরের দিকে তোমাদের যে থার্ড মেরিট লিস্ট সেটা কিন্তু চলে আসবে। আগামী 10 অক্টোবরের দিকে তোমাদের কিন্তু কনফার্ম আমি বলছি না, এটা আমি তোমাদেরকে জাস্ট একটা সম্ভাবনা বলছি, কারণ এইরকমই সম্ভাবনা আছে। একটা লিস্ট জারি হওয়ার পর কম করু তোমাদের 20 থেকে 25 দিন টাইম লাগে, ঠিক আছে, দ্বিতীয় লিস্ট জারি হওয়ার। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি সেই হিসেবে সম্ভাবনা বললাম যে আগামী তোমাদের থার্ড লিস্ট সেটা কিন্তু 10 অক্টোবরের দিকে কাছাকাছি তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট জারি হয়ে যেতে পারে। যখন জারি হবে আমি আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।